সকলের মনে একটি প্রশ্ন, আপনার মনে, আমার মনে, সবার মনে, যুদ্ধটা কবে শেষ হবে? যুদ্ধটা কি শেষ হচ্ছে, নাকি যুদ্ধটা আবার শুরু হচ্ছে? কি হচ্ছে? যুদ্ধ শেষ নিয়ে কৌতূহলের শেষ নাই আমাদের মাঝে। কারণ এই যুদ্ধের ভুক্তভোগী আমরা সবাই, পুরো বিশ্ব। কিন্তু যুদ্ধটা কি আদৌ শেষ হচ্ছে? এই বলি করে আমরা শেষ করে দিচ্ছি মনে হচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে কি যুদ্ধটা শেষ হওয়া সম্ভব? চলেন আজকে আমরা সেই আলোচনাই করব এবং একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যে যুদ্ধটা আসলেই শেষ করা সম্ভব কিনা কারো পক্ষেই। এই ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘোষণা দিচ্ছে খুব দ্রুতই ইরানের সাথে একটি ডিল হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই পোস্ট দিচ্ছে, আবার সেই পোস্ট সরিয়ে নিচ্ছে। কি ঘটছে আসলে? তাদের মধ্যে কি আসলেই ডিল হচ্ছে? ডিল নিয়ে কি আসলেই কথা হচ্ছে, নাকি অন্য কিছু ঘটছে? সেই সকল আলোচনাই আজকে থাকবে। তার মাঝে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব যে আসলে এই যুদ্ধটা পরিপূর্ণভাবে শেষ করা সম্ভব কিনা। আমার বিশ্লেষণে বলছে যুদ্ধটা আসলে পরিপূর্ণভাবে শেষ করা সম্ভব নয়। হয়তোবা ক্ষণে ক্ষণে মত পাল্টাবে, ক্ষণে ক্ষণে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেবে যে এই বুঝি যুদ্ধ শেষ হচ্ছে। তার মাঝেই যুদ্ধ চলমান থাকবে। কেন এই কথা বলছি তাই আমরা দেখব। ইরানের যেই দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলোর একটি দাবিও যদি আমেরিকানরা অথবা যুক্তরাষ্ট্র ইসরায়েল মেনে নেয়, তাহলে এই যুদ্ধে তাদের পুরোপুরি পরাজয় হবে এবং সারা বিশ্বব্যাপী তাদের লজ্জাজনক পরাজয় দেখতে পাবে, যেটা কোনো মতেই যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আবার যুক্তরাষ্ট্র যেই দাবিগুলো ইরানের কাছে তুলেছে, যে পয়েন্টগুলো ইরানের কাছে দিয়েছে, ইরানের পক্ষে সেই পয়েন্টগুলো পুরোপুরি মেনে নেওয়া একেবারেই অসম্ভব। যেমন পারমাণবিক কর্মসূচি, দীর্ঘ ৪৭ বছর ধরে ইরান এই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। শত শত বাধা, শত শত স্যাংশন উপেক্ষা করেই এই পারমাণবিক কর্মসূচি তারা চালিয়ে গেছে এবং পারমাণবিক কর্মসূচি চালানোর জন্য তাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক পারমাণবিক বিজ্ঞানীদের হারাতে হয়েছে। সেই সাথে সুপ্রিম লিডার থেকে শুরু করে তাদের প্রথম টায়ারের সকল নেতৃবৃন্দ এই যুদ্ধে প্রাণ হারিয়েছে। তাহলে তারা যদি এই পারমাণবিক ডিল অর্থাৎ আমেরিকার যে শর্ত, পুরোপুরি পারমাণবিক কর্মসূচি ত্যাগ করে আমেরিকার কাছে যতটুকু ইউরেনিয়াম আছে তা তুলে দেওয়া, এটি দিলে ইরানের যেই বর্তমান রেজিম, যেই ফিলসফির উপরে ভিত্তি করে টিকে আছে, সেই ফিলসফি আর থাকছে না। এই রেজিম আসলে আর টিকে থাকার কোনো সম্ভাবনাই সেখানে নাই। কারণ তাদের যে ফিলসফি, সেই ফিলসফিতে তাদেরকে স্টিক থাকতে হবে, তাহলেই কিন্তু এই রেজিমের শক্ত ভিত্তি টিকে থাকবে। সেই সাথে যুদ্ধ করে যে হরমুজ প্রণালী ইরান দখল করেছে, ইরান খুব ভালো করেই জানে যে তাদের কাছে টার্ম কার্ড একটি, সেটি হচ্ছে হরমুজ প্রণালী। এই প্রণালীকে যদি তারা ছেড়ে দেয়, তাহলে তারা যুদ্ধে যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার কাছ থেকে এবং সারা বিশ্বকে যে একটি বিশ্বব্যাপী যে একটি চাপ সৃষ্টি হচ্ছে, এই দুটি বিনষ্ট হবে। যে কোনো মূল্যে তারা হরমুজ প্রণালীকে তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে, যেটির মাধ্যমে আমেরিকার উপর একটা বিশাল থেকে বিশাল চাপ সৃষ্টি করবে, যেই চাপের কারণে আমেরিকা বাধ্য হবে শেষ পর্যন্ত একটি
নেগোসিয়েশন এবং কম্প্রোমাইজিং ডিলে আসতে। কিন্তু এত বড় আহমিকা সম্পন্ন একটি রাষ্ট্র, যারা পুরো বিশ্বের মধ্যে সবচাইতে শক্তিশালী এবং সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে, তারা কি সেই কম্প্রোমাইজিং এ আসবে? সেই কম্প্রোমাইজিং এ আসতে হলে হরমুজ প্রণালী হচ্ছে ইরানের ট্রাম্প কার্ড। যে কোনো মূল্যে তারা হরমুজ প্রণালীকে আত্মস্থ করে রাখবে এবং নিজেদের কন্ট্রোলে রাখবে। আমেরিকার সামনে এখন দুটি পথ, একটি সর্বাত্মক যুদ্ধ, অন্যটি পরাজয় মেনে নেওয়া। প্রশ্ন হচ্ছে সর্বাত্মক যুদ্ধের ফিজিবিলিটি কতটুকু? যদি আমেরিকা এই যুদ্ধে সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ে ইরানের বিরুদ্ধে, সাথে ইসরায়েল এবং আরবদেরকে নিয়ে, তাহলে আসলে ঘটনাটা ঘটবে কি? সবচাইতে কঠিন যে ঘটনাটা ঘটবে, যুদ্ধটা দীর্ঘায়িত হবে, প্রলং হবে, লেন্দি হবে। ইরান চাই আসো, তুমি আমাকে সর্বাত্মক যুদ্ধে আসো। সর্বাত্মক যুদ্ধে যদি আমেরিকা জড়িয়ে পড়ে, যুদ্ধ যদি প্রলং হয়, দীর্ঘায়িত হয়, হরমুজ স্ট্রেইট বন্ধ থাকবে দীর্ঘদিনের জন্য। দেখুন, মাত্র 1 মাস হরমুজ স্ট্রেইট বন্ধ থাকার কারণে আমি আপনি কি পরিমাণ ভোগান্তির শিকার হচ্ছি। তেল সংকট সারা বিশ্বব্যাপী অ্যারাইজ হয়েছে। আমি আপনি তেলের দাম বৃদ্ধি হয়েছে, সেই মূল্য পরিশোধ করতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আপনি তেল পাচ্ছেন না। তেল না পাওয়া মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বন্ধ। যোগাযোগ ব্যবস্থা থেকে অন্যান্য যে শক্তি, এনার্জি প্রয়োজন, সকল কিছুই বন্ধ। অর্থনৈতিকভাবে পুরো বিশ্বব্যাপী ধস নামবে এবং দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। সেটা কি আমেরিকা সেটা কি আমেরিকার পক্ষে ট্যাকেল দেওয়া সম্ভব? আমার কাছে মনে হয় সেই অবস্থান আমেরিকার কাছে ট্যাকেল দেওয়া পুরো বিশ্বের জন্য সম্ভব নয়। যদি এই অবস্থায় হয়ে থাকে, তাহলে যুদ্ধটা প্রলং করা কোনো মতেই আমেরিকার পক্ষে সম্ভব নয়। যুদ্ধই যদি প্রলং না হয়, দীর্ঘায়িত না হয়, তাহলে আমেরিকাকে পরাজিত বরণ করতেই হবে। পরাজয়ের বরণের জন্য আমি বলেছিলাম প্রথমে, একটি শর্ত যদি তারা মেনে নেয়, তাহলেই তারা পরাজিত হবে। অনেকগুলো শর্ত আছে, যেমন মধ্যপ্রাচ্য থেকে তাদের প্রত্যেকটা সামরিক ঘাঁটি উইথড্র করতে হবে। এইটা আমেরিকার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। প্রশ্ন হচ্ছে কেন সম্ভব নয়? তার কারণ হচ্ছে আমেরিকার অর্থনীতির একটি বিশাল ভিত্তি হচ্ছে মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট। আমরা আজকে যে পেট্রো ডলারের যে উত্থান, ডলারকে কেন্দ্র করে যেই অর্থনৈতিক শক্তি কেন্দ্রাভিত হয়েছে, সেই শক্তি ধূলিসাৎ হয়ে যাবে যদি আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে নিজেদেরকে উইথড্র করে নেয়। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে টিকিয়ে রাখার একমাত্র কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে একচ্ছত্র শক্তি এবং একচ্ছত্র আধিপত্য বজায় রাখা। যে কারণে বছরের পর বছর, যুগের পর যুগ আমেরিকা ইসরায়েলকে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে শক্তিশালী করে গেছে, যাতে মধ্যপ্রাচ্যের বুকে যদি ইসরায়েলের মতো একটি রাষ্ট্র থাকে, তাহলে আমেরিকার জন্য খুব সহজেই পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা সহজ এবং সম্ভব। যেই কারণে ইসরায়েলের যে কোনো দাবির পক্ষে আমেরিকা সমগ্র জীবন সমর্থন দিয়ে আসছে। কারণ অর্থনৈতিক যে অবস্থান আমরা খেয়াল করছি, সেই অর্থনৈতিক ভিত্তি কিন্তু মধ্যপ্রাচ্য থেকে সৃষ্টি হচ্ছে। আজ আমাকে, আপনাকে, সবাইকে যে স্যাংশনটা দেওয়া হয়, যে কোনো সময় অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা দেওয়া হয়, সেই নিষেধাজ্ঞা দেওয়ার যে শক্তি, সেটি কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা পায়। কেন ইরানকে যে কোনো মূল্যে ডিস্টেবিলাইজ করা হচ্ছে বা করার জন্য চেষ্টা করে যাওয়া হচ্ছে? কারণ পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে একটি মাত্র রাষ্ট্র, যাকে নিয়ন্ত্রণ নিতে পারলে পুরো বিশ্বের আধিপত্যের জায়গায় আমেরিকাকে আসলে আর কেউই চ্যালেঞ্জ জানাতে পারবে না। কারণ অর্থনৈতিকভাবে যদি অন্যকে চ্যালেঞ্জ জানানো না যায়, সামরিকভাবে সম্ভবই না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমেরিকা করবেটা কি? আসলে শেষ পর্যন্ত যুদ্ধের অবস্থাটা হবে কি?
আপনি আমি মনে মনে যেটি ভাবছি, যুদ্ধ কবে শেষ হবে, ঠিক কবে শেষ হওয়াটাই আসন্ন। শেষ পর্যন্ত আমেরিকাকে এই যুদ্ধে পরাজয় বরণ করে নিয়ে বেরিয়ে যেতে হবে। এবং যদি আমেরিকা এই যুদ্ধ থেকে পরাজয় বরণ করে নিয়ে বেরিয়ে যায়, তাহলে আমি ওই আগের ভিডিওতে বলেছিলাম প্রতিটা সাম্রাজ্যের একটি ক্ষয়িষ্ণুকাল শুরু হয়। অটোমান সাম্রাজ্য ক্রিমিয়া যুদ্ধে পরাজয়ের মধ্যে দিয়ে ক্ষয়িষ্ণুকাল শুরু হয়েছিল। ঠিক সেরকমই অন্যান্য অনেক সাম্রাজ্য যে কোনো একটি যুদ্ধের পরাজয়ের মধ্যে দিয়ে তাদের ক্ষয়িষ্ণুকাল শুরু হয়। সাবেক সোভিয়েত ইউনিয়ন যদি আফগানিস্তানে আক্রমণ না করত, আফগানিস্তানের বামপন্থী অর্থাৎ সমাজতন্ত্রপন্থী সরকারকে রক্ষার জন্য যদি আক্রমণ না করত, তাহলে কিন্তু সোভিয়েত ইউনিয়ন এখনো টিকে থাকতো। তার মানে সোভিয়েত ইউনিয়নের ক্ষয়িষ্ণুকাল আফগানিস্তানে আক্রমণের মধ্যে দিয়ে শুরু হয়েছে। আমার ধারণা আমেরিকার ক্ষয়িষ্ণুকালও খুব সম্ভবত এই ভুল আক্রমণের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে। আমেরিকা হয়তো ভেবেছিল প্রথম টায়ারের সকল নেতৃবৃন্দকে যদি কোনো মতে শেষ করে দেওয়া যায়, তাহলে হয়তোবা এই পুরো রিজিমটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু ইরানের অনেক জনগণ এই মুহূর্তে রেজিমের বিপক্ষে আছে, এইটাই হচ্ছে একটা মোক্ষম সুযোগ। কিন্তু দীর্ঘ ৪৭ বছর যাবৎ ইরান তাদের প্রশাসনিক কাঠামো এমন ভাবে গড়ে তুলেছে যে এটি সহসাই ভেঙে পড়ার নয়। সো শেষ পর্যন্ত আমি এইটুকুই বলতে চাই যে চীন এবং রাশিয়া এখন সরাসরি কোনো দেশের হয়ে যুদ্ধে না জড়িয়ে যেই সুবিধাজনক অবস্থানে আছে, আমেরিকা সেই ভুল পথেই এগিয়েছে। পৃথিবীর কোনো মানুষই কোনো শাসক গোষ্ঠী ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তার জ্বলন্ত উদাহরণ আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুবই রিসেন্ট, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণের মধ্যে দিয়ে যে তাদের নিঃশেষ হলো, সেইখান থেকে আমেরিকা শিক্ষা নিল না, যেটি তাদের জন্য একটি ভুল বার্তা বয়ে নিয়ে এসেছে। সামনে দুটি পথ, হয় সর্বাত্মক যুদ্ধ অথবা পরাজয় মেনে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে বেরিয়ে যাওয়া। আমেরিকা এখন কোন পথ বেছে নেবে সেটি ভবিষ্যৎ বলে দেবে। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।